আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ কলেজের পক্ষ থেকে। নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে ফেসবুক লাইভে আছি আমি, নারায়ণগঞ্জ কলেজের টিচার, আইসিটি বিভাগের প্রভাষক নাজিরুজ্জামান নাজির স্যার। আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে অল্প একটু দেরি হয়েছে। যাই হোক শিক্ষার্থীরা, তোমরা সকলেই আমাদের এই নারায়ণগঞ্জ কলেজের পেজে জয়েন হয়ে যাও। জয়েন হয়ে অন্যান্য ছাত্রছাত্রীদেরকে শেয়ার করে দাও আমাদের এই ফেসবুক লাইভটি। এর ফলে কি হবে? এর ফলে তোমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা আছে সবাই উপকৃত হবে। ওকে, আজকে আমি তোমাদেরকে আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব এবং শিক্ষার্থী যারা যারা আছো তোমরা আমার সাথে জয়েন হয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে প্রবলেমগুলো আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে জানাবো। ওকে, তো আমাদের সাথে যারা যারা আছো, জাকিয়া হোসেন প্রীতু আছো, এছাড়া আছো অনেকেই আছো, তো তোমাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আমরা লিখে রেখেছি এইচএসসি ফার্স্ট ইয়ার 2020-21। আমাদের যেহেতু সাবজেক্টটা হচ্ছে আইসিটি, সেহেতু এটা 19-20 যারা আছো তারাও এটাও করতে পারবে। আমাদের একটাই বই। ওকে, অনলাইন ফেসবুক লাইভ ক্লাস, আইসিটি লাইভ ক্লাস। অনেকে আছো আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি এমডি এস এস সাজিদ আছো, এমডি রাতুল আছো, অদিতি আছো, আরজা সরকার আছো। যাই হোক, সকলকে যারা জয়েন হয়েছে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকো, সকলের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো যাতে করোনা চলে যায়। করোনা চলে গেলে আমরা সরাসরি তোমাদেরকে ক্লাস নিতে পারবো। যাই হোক, আজকে আমরা অনলাইন ক্লাসে আমি নাজির জামান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের আইসিটি বিষয়ে পড়বো। আজকে আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। আইসিটি বইয়ের মধ্যে চ্যাপ্টার আছে 6টা। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, একাদশ শ্রেণীতে পড়া তোমাদেরকে আমরা জানিয়ে রাখি, আমাদের যে আইসিটি এটা হচ্ছে কম্পালসারি সাবজেক্ট। আর এই সাবজেক্টের বই একটাই বই এবং এই বইটা 100 মার্কসের পরীক্ষা হয়। আর এই বইয়ের মধ্যে চ্যাপ্টার আছে 6টি। চ্যাপ্টারের মধ্যে আমরা আজকে দেখাবো তোমাদেরকে চ্যাপ্টার 2 দেখাবো। চ্যাপ্টার 2টা হচ্ছে ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। আমি প্রথমে একটা ছবি দিয়ে রাখছি, এই ছবিটি দিয়ে দেখো, ছবিটি দিয়ে তোমরা কি বুঝতেছো? ছবিটি দিয়ে দেখা যাচ্ছে যে দুইজন এরকম ভাবে, একজন তথ্য শেয়ার করছে আরেকজন তথ্য রিসিভ করছে। সেটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে তথ্য শেয়ারিং হয় এবং তথ্য কিভাবে রিসিভিং হয়, সেটা আমরা দেখাবো। এদিকে স্থানীয় যোগাযোগ, দেখো আমি কিছু চিত্র দিয়েছি। চিত্রগুলোর মধ্যে এখানে আমরা লিখে রেখেছি স্থানীয় যোগাযোগ এবং দূরবর্তী যোগাযোগ। দেখো এখানে এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করলে কিভাবে যোগাযোগ করা যায়, কিভাবে কমিউনিকেশন করা যায়। হ্যাঁ, ডেটাকে আমি কিভাবে কমিউনিকেশন করবো, মানুষের সাথে যদি মানুষের যোগাযোগ করা হয়। দেখো আমি কতগুলো চিত্র দিয়ে এবং বৃত্তাকার দিয়ে রাখছি, বৃত্ত দিয়ে রাখছি এই জন্য যে অনেক দূরের মানুষও থাকতে পারে, আবার অনেক কাছের মানুষও থাকতে পারে। দূরের মানুষের সাথে আমরা কিভাবে যোগাযোগ করবো এবং কাছের মানুষের সাথে কিভাবে যোগাযোগ করব, এই যোগাযোগ করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কমিউনিকেশন। আর এটা যদি ডেটার ক্ষেত্রে হয় সেটা হয়ে যাবে ডেটা কমিউনিকেশন। যেমন ধরো, লক্ষ্য করে দেখো ডেটা কমিউনিকেশনটা কি হতে পারে। আমি যদি আরেকটু তোমাকে ক্লিয়ার করে বলি ডেটা কমিউনিকেশনটা কি হতে পারে। ধরো এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান বা যোগাযোগ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। এবার লক্ষ্য করে দেখো, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে যদি আমি বলি, এক্সাম্পলের মাধ্যমে যদি বলি তাহলে কিভাবে হতে পারে, কি হতে পারে এটা একটু লাইনে থাকো, আমরা দেখছি। চলে যায় নাই কিন্তু এটা কি সমস্যা করি, এটা ভিডিওটা কি করতে হইবে?
প্রিয় শিক্ষার্থীরা তোমরা লাইনে থাকো, তোমরা একটু দেখতে থাকো। আমরা একটু যান্ত্রিক একটু ত্রুটি হয়েছে, আমরা একটু ঠিক করে চলে আসতেছি। হ্যাঁ, ভিডিও তো শো করতেছে না, ভিডিওটা কি না, স্বাগত এখানে আছে। আমি তো এইখানে চলে গেছি প্রায় তোমার অনেকক্ষণ আগে, অনেকক্ষণ আগে চলে গেছি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার চলে আসছি। তো যাই হোক, আমরা বলেছিলাম তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাবো কিভাবে ডেটা কমিউনিকেশন করা যায়। এখানে ডেটা কমিউনিকেশন করার জন্য আমি কিছু চিত্র দিয়ে রাখছি। এই চিত্রগুলো কিভাবে ডেটা কমিউনিকেট করতে হয় সেই কমিউনিকেটটা আমরা দেখাবো। ওকে, ডেটা কমিউনিকেশনের জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে, ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানটা একটু প্রবলেম হচ্ছে, সেটা আচ্ছা ঠিক আছে। না, ধরো তোমার একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটা হচ্ছে হতে পারে ফতুল্লাহ। আমরা আছি নারায়ণগঞ্জ কলেজে, ফতুল্লাহ তোমার একটা প্রতিষ্ঠান আছে। এখন ফতুল্লাহ যে প্রতিষ্ঠানটা আছে, এই প্রতিষ্ঠানের ডেটাগুলো তোমার লাগবে। প্রতিষ্ঠানে আজকে কত খরচ হয়েছে, আজকে কত এরকমভাবে ইনকাম হয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে তুমি সব তথ্যগুলো জানতে চাও। আর তুমি বসে আছো কোথায়? তুমি বসে আছো নারায়ণগঞ্জ কলেজে। তো নারায়ণগঞ্জ কলেজ থেকে তুমি তথ্যগুলো জানতে চাও। তাহলে তথ্যগুলো জানতে হলে অবশ্যই তোমাকে একটা কমিউনিকেট করতে হবে। আর এই কমিউনিকেশন করার জন্য তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে, এরকমভাবে কিছু সোর্স লাগবে, কিছু উপাদান লাগবে, যে উপাদানের মাধ্যমে তুমি কমিউনিকেট করতে পারবে। তুমি ইচ্ছা করলে ফতুল্লায় গিয়ে এরকমভাবে একটা পিয়ন পাঠিয়ে দিয়ে ফতুল্লাহ থেকে তথ্যগুলো আনা, এটা বোকামি হবে। বা এরকমভাবে তুমি এরকমভাবে করতে পারো যে একটা পেন ড্রাইভ দিয়ে নিয়ে আসা, না, সেটাও করবো না। আমরা কিভাবে করবো, ডেটাকে কমিউনিকেট করে ফেলবো, যোগাযোগ করব। কিভাবে যেটাকে যোগাযোগ করব সেইটাই আমরা আজকে পড়াচ্ছি, যে ডেটাকে কিভাবে সহজে বোঝা যায়, সহজে কিভাবে ডেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়, সেই জিনিসটা আজকে আমরা দেখব। আর এই ডেটা কমিউনিকেশন করার জন্য কতগুলো উপাদান লাগবে, সেই উপাদানগুলো আমাকে অবশ্যই দেখতে হবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে, দূরবর্তী যোগাযোগ বা স্থানীয় যোগাযোগ বা এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগ করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ওকে, তাহলে আমরা যেটা পাইলাম যে ডেটা কমিউনিকেশন কি। ডেটা কমিউনিকেশন শিক্ষার্থীরা একটু ভালো করে বুঝে রাখো। ডেটা কমিউনিকেশন কি? এক স্থান থেকে অন্য স্থানে কম্পিউটার বা ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদান বা যোগাযোগ করার যে প্রক্রিয়াটা, সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে ডেটা আদান প্রদান বা যোগাযোগ করার যে প্রক্রিয়া, সেটা ডেটা কমিউনিকেশন। আর এই কমিউনিকেশন করার জন্য কতগুলো উপাদান লাগবে, সেই উপাদানগুলো আমরা সেই উপাদানগুলো দেখবো। আসলে দেখি সেই উপাদানগুলো কি কি হতে পারে। ডেটা কমিউনিকেশন উপাদান আমরা দেখি, উপাদানগুলো কি কি আছে। সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সংজ্ঞাটা আগে একটু দেখি আমরা, তারপরে উপাদানগুলোতে চলে আসবো। দেখো, ডেটা কমিউনিকেশনের সংজ্ঞা হচ্ছে, কমিউনিকেশন শব্দটি আসছে কমিউনিকেয়ার থেকে, শব্দ হতে এসেছে, যার অর্থ হচ্ছে শেয়ার, টু শেয়ার মানে হচ্ছে আদান প্রদান বা বিনিময়। আমরা বুঝতেছি যে কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, তার মানে হচ্ছে যে এটা আসছে কমিউনিকেয়ার শব্দ থেকে, যার অর্থ শেয়ার বা আদান প্রদান বা বিনিময়। সুতরাং একজনের সাথে আরেকজনের পরস্পর যে তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে আমরা কি বলতে পারি, এক স্থান থেকে আরেক স্থানে তথ্য আদান প্রদান বা বিনিময় করার জন্য যে ডিভাইসগুলো কাজ করছে, সেই ডিভাইসের মাধ্যমে যে ডেটা কমিউনিকেশন হয়ে থাকে। তাহলে ডেটা কমিউনিকেশনে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি, একজনের সাথে আরেকজন অথবা তথ্য বিনিময় এক স্থান থেকে অন্য স্থানে, এক যন্ত্র থেকে আরেক যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে ডেটা কমিউনিকেশন। তাহলে আমরা ডেটা কমিউনিকেশন দেখলাম। ডেটা কমিউনিকেশন উপাদানগুলি, সিস্টেম, ডেটা কমিউনিকেশন সিস্টেম। আসল সিস্টেমটা কি, কোনো নির্দিষ্ট কাজ সহজে বা সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধ রীতিনীতিকে সিস্টেম বলে। আচ্ছা, এর মাঝে আমি একটু বলে রাখি, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তো একাদশ শ্রেণীতে উঠেছো, তোমরা ভাবতে পারো যে 9, 10-এর যে আইসিটি এবং একাদশ শ্রেণীতে আইসিটি কি সেম? না স্যার, এক না। 9, 10-এর যে আইসিটি ছিল সেটার মধ্যে শুধু ছিল এমসিকিউ ছিল, 25 মার্কসের এমসিকিউ আর 25 মার্কসের প্র্যাকটিক্যাল ছিল। কিন্তু
ইন্টারমিডিয়েট যেটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলো তাদের আইসিটির মধ্যে এরকমভাবে সৃজনশীল থাকবে, এবং সৃজনশীল থাকবে 50 সৃজনশীল থাকবে, আর 50-এর মধ্যে 25 থাকবে তোমার এমসিকিউ, আর 25 থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল মার্কস। ঠিক আছে, তো আইসিটি বেশ কঠিনও না আবার সহজও না, যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার জন্য সহজ হবে। তাহলে যেহেতু আইসিটিতে সৃজনশীল থাকবে সেহেতু তুমি অবশ্যই একটু ভালো করে লক্ষ্য করবা, আর এই সাবজেক্টটা যেহেতু কম্পালসারি সাবজেক্ট। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধ রীতিনীতিকে সিস্টেম বলে। আসলে ডেটা কমিউনিকেশন সিস্টেম যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তর করে সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। ওকে, এ ছিল কমিউনিকেশন সিস্টেম। আর এই সিস্টেমটা তৈরি করার জন্য আমাদের কিছু কিছু লাগবে, উপাদান লাগবে, সেই উপাদানগুলো আমরা আসবো। ওকে, তাহলে এবার দেখো ডেটা কমিউনিকেশন। এখানে কমিউনিকেশনের জন্য যে সিস্টেমগুলো লাগবে সেগুলো আমরা দেখে রাখছি। 1 নাম্বার লিখে রাখছি সোর্স। সোর্সের বাংলা অর্থ হচ্ছে উৎস। এরপর আমরা লিখছি চ্যানেল। চ্যানেল মানে হচ্ছে মাধ্যম, কোন মাধ্যমে যাবে। এছাড়া ফিডব্যাক আছে, এখানে ফিডব্যাক না থাকে এখানে আমরা রিসিভার দিতে পারতাম। এরপর মেসেজ রিসিভার এবং ডেস্টিনেশন। ওকে, আমরা যদি আরেকটু সহজ করে লিখি, দেখো এদিকে সহজ করে। প্রথম ডেটাকে কমিউনিকেট করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে উৎস লাগবে আমাকে। প্রথম যে কাজটা করতে হবে উৎস। এরপর উৎস মানে হচ্ছে সোর্স। আর আমার উৎসটা কি, আমি যখন ডেটাকে ট্রান্সফার করব এক স্থান থেকে অন্য স্থানে, যখন আমি ডেটাকে আদান প্রদান করতে যাব অবশ্যই আমার একটা উৎস লাগবে। উৎস মানে হচ্ছে সোর্স। উৎস এখানে যে তোমার ধরো তোমার একটা কম্পিউটার থাকতে হবে, হ্যাঁ, তোমার একটা কম্পিউটার থাকতে হবে, অথবা তোমার একটা মোবাইল থাকতে হবে। তুমি যেটাকে আদান প্রদান করবা এমনি এমনিতে ডেটা চলে আসবে না, তাই না? ডেটা চলে আসতে হলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এক স্থান থেকে আরেক স্থান যেটা আদান প্রদান করতে হলে তোমাকে একটা কম্পিউটার লাগবে। তুমি যদি মুখে বলো ডেটা কি চলে আসবে না। সেই জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই একটা উৎস বা সোর্স হিসেবে কম্পিউটার লাগবে। এরপর হচ্ছে প্রেরক হিসেবে তোমার একটা মডেম লাগবে বা ওয়াইফাই লাগবে। তোমার কম্পিউটার আছে কিন্তু তোমার কোনো মডেম নাই অথবা তোমার কোনো ওয়াইফাই নাই, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি অবশ্যই এটা তুমি পারতেছো না। তাহলে প্রথমে একটা কম্পিউটার লাগবে, যদি আমি কম্পিউটারতে ডেটা কমিউনিকেশন করি। এরপর আমার লাগবে প্রেরক বা ট্রান্সমিটার, এটা আমরা মডেম হিসেবে বলতে পারি। এরপর চ্যানেল বা মাধ্যম। ধরো আমার কাছে কম্পিউটার আছে, মডেমও আছে, হ্যাঁ, কম্পিউটার আছে, মডেম আছে, কিন্তু এখন আমার কোনো মাধ্যম নাই, মডেমের মধ্যে কোনো ব্যালেন্স নাই, অথবা ওয়াইফাই আছে, ওয়াইফাই নেট নাই, লাইন নাই, ওয়াইফাই আছে কিন্তু ওয়াইফাই কানেকশন হচ্ছে না। তাহলে আমার মাধ্যমটা ঠিক থাকতে হবে, তাহলে চ্যানেল বা মাধ্যমটা ঠিক থাকতে হবে। এরপর আমি যার কাছে পাঠাচ্ছি সেটা হচ্ছে প্রাপক। লাস্ট যেটা আমরা এখানে MSL আসছে, আসলে এটা ফন্টটা ভেঙে গেছে, এটা ছিল ডেস্টিনেশন। হ্যাঁ, এটা হচ্ছে ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য। হ্যাঁ, এই গন্তব্য গন্তব্য কি হবে, আমি যার কাছে পাঠাচ্ছি। তাহলে আমি ডেটাটা যে কমিউনিকেশন করব, লক্ষ্য করে দেখো প্রিয় শিক্ষার্থী, আমি ডেটাকে পাঠাবো। ধরো এক্সাম্পল, আমার একটা প্রতিষ্ঠান আছে ফতুল্লাহ, আর আমি বসে আছি নারায়ণগঞ্জ কলেজে বা নারায়ণগঞ্জ কলেজে বসে আছি। আমি এখান থেকে ফতুল্লাহ থেকে তথ্যগুলো আমি আনতে চাই, তার মানে অবশ্যই আমার একটা কম্পিউটার লাগবে। প্রেরক হিসেবে আমার ওয়াইফাই লাইন লাগবে। এরপর চ্যানেল হিসেবে আমার ওয়াইফাই লাইনটা ঠিক মতো কাজ করছে কিনা সেটা লাগবে। এরপর প্রাপক যার কাছে আমি পাঠাচ্ছি তার এরকম ভাবে তার একটা মডেম লাগবে বা ওয়াইফাই কানেকশন লাগবে। লাস্ট হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন, সেখানে আমাকে অবশ্যই গন্তব্য যেখানে যাবে সেখানে সার্ভার বা এরকম ভাবে মূল কম্পিউটার লাগবে। দেখো ওইখান থেকে পিছন থেকে আবার ব্যাক করে আমি উৎসর দিকে নিয়ে আসছি। তার মানে হচ্ছে যে আমি পিছন থেকে ডেটা পাঠাতেও পারবো, আবার ডেটাগুলো নিয়েও আসতে পারবো। যেমন ধরো আমি একটা ইমেল করলাম, ইমেল করে বললাম যে ধরো আমার ম্যানেজার বা একটা প্রতিষ্ঠানের ম্যানেজার ফতুল্লাহ বাচ্চা সারা এরকম ভাবে আছে এই জায়গায়, ওই প্রতিষ্ঠানে আমি ম্যানেজারকে একটা ইমেল করলাম। যে ইমেল করার জন্য আমি বললাম যে আজকে কত খরচ হয়েছে, কত ইনকাম হয়েছে সব জানান। তাহলে ম্যানেজার কি করবে, সবগুলো তথ্য নিয়ে 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা এগুলো অ্যাটাচ করবে। অ্যাটাচ করে ঠিক তার কাছে এইগুলোই থাকতে হবে।
তার কম্পিউটার, তার প্রাপক, তার মানে তার ওয়াইফাই কানেকশন, তার কানেকশন চ্যানেল থাকতে হবে এবং আমার কাছে ঠিক একইভাবে ব্যাক করবে, সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। তার মানে এক জায়গা থেকে যাবে এবং আসবে, সেটাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন। ওকে, অনেকেই সালাম জেনেছো এবং তানজিল আছো, সাজিদ আছো, এছাড়া তাইফ আছো, অনেকে রোল নাম্বার লিখেছো। যাই হোক, তো সবাই দেখছো, লাইভটা শেয়ার করে দাও। ওকে, আমরা দেখি এটা মডেম। মডেমের কাজ কি? এখানে মডেমের কাজ হচ্ছে এনকোড করা এবং ডিকোড করা। এনকোড এবং ডিকোড। এনকোড কি? এনকোড মানে হচ্ছে যে এটাকে চেঞ্জ করে ফেলবে, আবার ডিকোড মানে হচ্ছে পূর্ব অবস্থা ফিরিয়ে নিয়ে আসবে, সেটাকে বলা হচ্ছে এনকোড এবং ডিকোড। আমরা দেখো এখানে ডাইরেক্ট সরাসরি লিখে রেখেছি ডেটা কমিউনিকেশন সিস্টেমের উপাদান সমূহ। এক নম্বর আছে উৎস, হ্যাঁ এটা হবে সোর্স হবে। দুই আছে প্রেরক বা সেন্ডার বা ট্রান্সমিটার। এরপর হচ্ছে মাধ্যম, মিডিয়া, প্রাপক, রিসিভার। এরপর লাস্ট হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন। হ্যাঁ, ডেস্টিনেশন বা গন্তব্য, এটা বাংলা লেখা ছিল, এটা একটু প্রবলেম আছে। ওকে, এই ছিল ডেটা কমিউনিকেশনের আমাদের উপাদানগুলো। হ্যাঁ, ডেটা কমিউনিকেশনের এই উপাদানগুলোর মাধ্যমে আমরা ডেটা কমিউনিকেট করতে পারবো, এক স্থান থেকে আরেক স্থানে ডেটা কমিউনিকেট করতে পারবো। কমিউনিকেট করে আমরা ডেটাকে আদান প্রদান করতে পারবো। আমরা কিন্তু পড়াচ্ছি, প্রিয় শিক্ষার্থী তোমাদের জানাচ্ছি যে আমরা পড়াচ্ছি আইসিটি বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং। তাহলে ডেটা কমিউনিকেশন এবং নেটওয়ার্কিংটা কি সেটা আমরা একটু ভালো করে দেখলাম, যে উৎস, প্রেরক, প্রাপক এবং গন্তব্য যেটা ডেস্টিনেশন, যেটা এগুলো ছাড়া ডেটা কমিউনিকেশন করা যাবে না। ওকে, এবার আসো উৎস জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। লক্ষ্য করে দেখো, উৎস হচ্ছে যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে উৎস বলা হয়, যেমন কম্পিউটার, টেলিফোন। হ্যাঁ, আমরা কিন্তু কিছুক্ষণ আগেও বলেছিলাম উৎস মানে হচ্ছে, উৎসের ইংলিশ হচ্ছে সোর্স। যে ডিভাইস থেকে আমার একটা সোর্স লাগবে, আমি যে তথ্যগুলো যে আমি পাঠাবো এক জায়গা থেকে আরেক জায়গায়, আমি তো এমনি তথ্য পাঠাতে পারবো না। তাহলে অবশ্যই আমাকে একটা কম্পিউটার লাগবে, অথবা টেলিফোন লাগবে, বা ফোন লাগবে, বা মোবাইল ফোনও হতে পারে। এই সোর্সগুলো আমাকে অবশ্যই লাগবে, মানে ডেটা পাঠানোর জন্য। তাহলে ডেটা পাঠানোর জন্য আমার কি লাগছে? এক নম্বর হচ্ছে উৎস, দুই নম্বর হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার। ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে। হ্যাঁ, যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে প্রাপকের কাছে প্রেরণ করে, এর কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করা এবং ডেটা নিরাপত্তা বিধানে প্রয়োজনে একে এনকোড করা, যেমন মডেম। আচ্ছা, আমরা এখানে মডেম প্রেরক হিসেবে মডেম নিলাম, এখানে আমরা ওয়াইফাই কানেকশন নিতে পারতাম। যাই হোক, আমরা মডেম কি কাজ করবে? মডেম ডেটাকে এনকোড করে লিখবে। দেখো আমরা লাল কালি দিয়ে লিখে রাখছি যে এনকোড করে ফেলবে ডেটাকে। প্রয়োজনে যদি ডেটা এনকোড করে, সেটা হচ্ছে মডেম। এনকোড মানে হচ্ছে যে এটাকে এমন ভাবে নিয়ে যাবে, 0109 করে নিয়ে যাবে যাতে এটা বোঝা যাবে না। পরে এটাকে ডিকোড করবে, যখন যে প্রাপক মডেম পাবে সেই প্রাপক মডেমের কাজ হচ্ছে এটাকে ডিকোড করবে। তাহলে আরেকবার লক্ষ্য করে দেখো, প্রেরক কি করছে? ডেটাকে উৎস থেকে একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রাপকের কাছে, যার কাছে আমি পাঠাবো তার কাছে প্রেরণ করছে। কে প্রেরণ করছে? আমার কম্পিউটার আছে কিন্তু মডেম নাই বা ওয়াইফাই কানেকশন নাই, তাহলে আমার বা ডেটা কানেকশন নাই, তাহলে আমি কি করতে হবে? এইগুলো যদি আমার না থাকে তাহলে কিন্তু আমি পাঠাতে পারবো না। যেমন আমার কম্পিউটার আছে, টেলিফোনও আছে, উৎস আছে, সোর্স আছে, কিন্তু আমার প্রেরকটা নাই। প্রেরক মানে ট্রান্সমিটারটা আমার নাই, সেই জন্য আমাকে ট্রান্সমিটারটা অবশ্যই লাগবে। তাহলে প্রথম যেটা ট্রান্সফারের জন্য বা ডেটা কমিউনিকেশন করার জন্য প্রথম যে আমার উপাদান, সেই উপাদানের নাম হচ্ছে সোর্স। আর এই সোর্সটা হতে পারে কম্পিউটার, টেলিফোন ইত্যাদি। আর এই সোর্সের পরে আমার যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে ট্রান্সমিটার, দ্যাট মিনস প্রেরক। আর এই ট্রান্সমিটার হিসেবে আমরা ব্যবহার করতে পারি মডেম, ব্যবহার করতে পারি। আর ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করতে পারি আমি ওয়াইফাই কানেকশন ব্যবহার করতে পারি। ট্রান্সমিটার হিসেবে আমি ডেটা ব্যবহার করতে পারি। তাহলে এইগুলো কি কাজ করবে? এইগুলো আমাকে সাহায্য করবে উৎস থেকে প্রাপকের দিকে নিয়ে যেতে সাহায্য করবে। ওকে, দেখো এরপর মাধ্যম বা এরপর হচ্ছে চ্যানেল বা মাধ্যম বা নেটওয়ার্ক বলা হচ্ছে, যা উৎস ও গন্তব্য ডিভাইসকে যুক্ত করে এবং যার মধ্যে দিয়ে ডেটা স্থানান্তর হয় তাকে মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলে। মাধ্যম দুই ধরনের হতে পারে, যেমন তার মাধ্যম, তারবিহীন মাধ্যম। তার মাধ্যম আমরা বলেছিলাম যে ওয়াইফাই কানেকশন, যে তার মাধ্যম আছে, তারবিহীন আছে, এরকম ভাবে
এরকমভাবে আমরা ওয়্যারলেস যেটা আছে সেটা হচ্ছে তারবিহীন মডেমে তারবিহীন ওয়্যারলেস মাধ্যমে কানেকশন হতে পারে। তাহলে মাধ্যম যা উৎস ও গন্তব্য ডিভাইস, উৎস থেকে গন্তব্য মূল শেষ ডিভাইস যেটা আছে যার কাছে আমি পাঠাবো সেই ডিভাইসের মধ্যে যুক্ত করে ডেটা পাঠাবে এই মাধ্যম যদি না থাকে তাহলে আমাদের কোনো কাজ হবে না। মাধ্যম যদি সমস্যা হয় তাহলে আমাদের এটা প্রবলেম হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে প্রাপক, কমিউনিকেশনের মাধ্যমে সাহায্য যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বলা হয়। প্রাপক মানে হচ্ছে যে পাবে, যার কাছে আমি পাঠাবো ডেটাগুলো তাকে বলা হচ্ছে প্রাপক। আমি যার কাছে পাঠাচ্ছি সে যদি ডেটা পেতে হয় তাহলে আমার পক্ষ থেকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে সোর্স, 2 নম্বর হচ্ছে প্রেরক, 3 নম্বর হচ্ছে মাধ্যমকে আমার ঠিক রাখতে হবে, তাহলে প্রাপক ডেটাগুলো পেয়ে যাবে। ওকে, তাহলে এরকম ভাবে প্রাপকের কাজ হচ্ছে যে কমিউনিকেশন মাধ্যমে সাহায্য যার কাছে ডেটা পাঠানো হয় তাকে প্রাপক বা গ্রাহক বলে। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং সিগন্যালকে গন্তব্য ডিভাইসে বোধগম্য ডিকোড করে উপস্থাপন করা হয়। তাহলে প্রাপকের কাজ হচ্ছে ডিভাইসটাকে কি করব, আমরা কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে আমরা কি করব, এক স্থান থেকে অন্য স্থানে পাঠাবো। পাঠানোর জন্য গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করব এবং সিগন্যালকে গন্তব্য ডিভাইসের বোধগম্য বা ডিকোড করে উপস্থাপন করব, সেটা হচ্ছে প্রাপক। তার মানে হচ্ছে যে প্রাপক মানে হচ্ছে যে পাবে আমার কাছ থেকে তথ্যগুলো, সেটা হচ্ছে প্রাপক। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম কিছুক্ষণ আগে তোমাদেরকে, যে বলেছিলাম যে ধরো ফতুল্লা বা অন্য কোনো এক জায়গায় যদি তোমার একটা প্রতিষ্ঠান থাকে, সেই প্রতিষ্ঠানে তুমি কিভাবে ডেটা পাঠাবা, তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে তোমার সোর্স লাগবে। সোর্স মানে হচ্ছে একটা কম্পিউটার লাগবে। 2 নাম্বার হচ্ছে ট্রান্সমিটার লাগবে। ট্রান্সমিটার মানে হচ্ছে তোমার একটা মডেম লাগবে বা ওয়াইফাই কানেকশন লাগবে অথবা ডেটা লাগবে। এরপর হচ্ছে মাধ্যম সব ডিভাইসগুলোকে যুক্ত করার জন্য যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা অবশ্যই থাকতে হবে। এবার প্রাপক যার কাছে পাঠাচ্ছি সেই প্রাপকের অবশ্যই কম্পিউটার থাকতে হবে বা মোবাইল থাকতে হবে। এবং সর্বশেষ হচ্ছে গন্তব্য, ডেস্টিনেশন। হ্যাঁ, কোথায় যাবে, ডেস্টিনেশন হচ্ছে যে যার কাছে আমি পাঠাচ্ছি সেই জায়গার কম্পিউটার বা ডিভাইস, সেটা হচ্ছে ডেস্টিনেশন। এবং আমি এখানে প্রাপকের মধ্যে আমরা বলতে পারি যে মডেম হিসেবে ইউজ করতে পারি। এবার আসলে ডিকোড মানে কি, কম্পিউটার মেশিন ভাষাকে মানুষের ভাষায় পরিণত করাকে বলা হয় ডিকোড। আর এনকোড, কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম এনকোড এবং ডিকোড, এই দুইটা তুমি একটু এমসিকিউর জন্য ভালো করে মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা। সেটা হচ্ছে ডিকোড হচ্ছে কম্পিউটার বা মেশিনের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, হ্যাঁ। আর এনকোড হচ্ছে উল্টাটা, হ্যাঁ, সেটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে। এবার আসলে কম্পিউটার ভাষা কোনটা, কম্পিউটার ভাষা হচ্ছে 01, যেহেতু কম্পিউটার 01 ছিল অন্য কিছু বোঝে না, সেহেতু কম্পিউটার ভাষায় রূপান্তর করে, সেটা হচ্ছে এনকোড। তাহলে আমি যেই তথ্যটা দিব সেই তথ্যটা মডেম কি করে, সেটা হচ্ছে এনকোড করে সর্বশেষ যখন প্রাপকের কাছে, যখন প্রাপক হচ্ছে তখন প্রাপক এটা কি করে, প্রাপক এটাকে ডিকোড করে কম্পিউটার মেশিন ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, সেই পূর্বের ভাষাটাই চলে আসলো। এরপর লাস্ট হচ্ছে তোমার হচ্ছে এটাকে বলা হচ্ছে গন্তব্য, যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে পাঠানো হয় তার ট্রান্সমিশনের পর যেখানে যেটা সর্বশেষ যে স্থানে রাখা হয় তাকে গন্তব্য বলে, যেমন কম্পিউটার অথবা আদার ডিভাইস হতে পারে এটা। ওকে, আমরা দেখছি এখানে একটা চিত্র দেখালাম, এই চিত্রটার মধ্যে কম্পিউটার, এরপর মডেমের পরে হচ্ছে আবার একটা কম্পিউটার দেখালাম। হ্যাঁ, তাহলে কম্পিউটার থেকে প্রথমে মডেম, এখানে যেটা একটা সিগন্যাল, দুইটা সিগন্যাল দেখাচ্ছি আমরা। একটা সিগন্যাল হচ্ছে যে প্রথম যে একটা সিগন্যাল দেখা যাচ্ছে যে তোমার উঁচু নিচু একটা সিগন্যাল দেখা যাচ্ছে, এই সিগন্যালটাকে বলা হয় অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, আর যেটা এরকম ভাবে ঘরের মতো বা এরকম ভাবে ছক আকারে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল যেটা, সেই সিগন্যালটা ধীর গতিতে যাবে, আর অ্যানালগ সিগন্যাল হচ্ছে 01, এটা হচ্ছে অ্যানালগ সিগন্যালের মাধ্যমে কাজ করছে। আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে এখানে দ্রুত যে সিগন্যালটা কাজ করছে সেটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, যেটা কম্পিউটার ভাষায় বোধগম্য হবে। তাহলে কম্পিউটার থেকে মডেম কি করছে, অ্যানালগ। কম্পিউটার থেকে দেখো প্রথম যে আমি কম্পিউটার দেখাইছি, কম্পিউটার থেকে প্রথম ডিজিটাল সিগন্যাল গেল, হ্যাঁ, ডিজিটাল সিগন্যাল, ওই সিগন্যাল থেকে মডেমে আসছে। মডেম কি করলো, অ্যানালগ সিগন্যালে পাঠাইলো আবার আরেক মডেমের কাছে, ওই মডেম আবার কি করলো, ওটাকে ডিজিটাল সিগন্যাল করে কম্পিউটার পাঠাই দিছে। তার মানে কোনো একটা ছবি, ধরো কোনো একটা ছবি বা কোনো একটা গ্রাফ, কোনো একটা পিকচার বা কোনো একটা অ্যানিমেশন বা কোনো একটা টেক্সট ডকুমেন্ট ইত্যাদিকে যদি আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার পাঠাতে যাই, তাহলে প্রথম কি করে, সেটা ডিজিটাল সিগন্যালটাকে সে মডেমে পাঠায়।
মডেম কি করে এটাকে অ্যানালগ করে অপর প্রান্তে যে মডেম আছে সেই মডেমের কাছে পাঠায়। অপর প্রান্তের মডেম কি করে ওই সিগন্যালটাকে ডিজিটাল করে কম্পিউটারে পাঠায়। দেখো আমি প্রথম যে কম্পিউটার দেখতে পাচ্ছি সেই কম্পিউটার থেকে শেষ কম্পিউটারে কিন্তু দুইটার মধ্যেই কিন্তু ডিজিটাল। প্রথম কম্পিউটারে ছিল একটা পিকচার ছিল এবং শেষ কম্পিউটারে আমি একটা পিকচারই পাইছি, তার মানে দুইটাই এরকম ভাবে ডিজিটাল সিগন্যাল। যেহেতু ডিজিটাল সিগন্যাল দুইটাই, সেহেতু আমরা কি বলতে পারি যে প্রথমে বলতে পারি যে এরকম ভাবে যে ডিজিটাল সিগন্যাল থেকে মডেমে গেল, আবার মডেম থেকে অ্যানালগ সিগন্যাল, আবার অ্যানালগ সিগন্যালকে মডেম একসেপ্ট করে মডেম আবার ডিজিটাল সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে কম্পিউটারের কাছে। তার মানে আমি প্রথম কম্পিউটার যেই ছবিটা দেখতে পাচ্ছিলাম একদম শেষ কম্পিউটারে প্রাপকের লাস্ট গিয়ে গন্তব্যে গিয়ে সেম জিনিস দেখতে পাবো। মাঝখানে কিন্তু অনেকগুলো কাজ হয়েছে। এ ছিল আমাদের মোটামুটি ভাবে কিভাবে সিগন্যালগুলো আদান প্রদান করা হয় সেটা আমরা দেখলাম। ওকে, এবার কয়েকটি প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার প্রশ্ন হতে পারে, দেখো এখানে আমি দুইটা চিত্র দেখাইছি। এখানে দুজন মানুষ এরকম দৌড়াইতেছে, অর্থাৎ কি পরিমাণ বেগে ডেটা স্থানান্তর হচ্ছে। ওকে, দেখো এবার কয়েকটি প্রশ্ন আমরা দেখাচ্ছি। প্রথমে দুইটা মানুষকে আমরা দৌড়ানো অবস্থা দিতে পারছি, তার মানে বেগ, হ্যাঁ, অর্থাৎ কি পরিমাণে কি বেগে ডেটা স্থানান্তর করতে পারে। ডেটা এবারে স্থানান্তর করার জন্য আমরা এতক্ষণ ধরে ডেটা স্থানান্তর করার প্রক্রিয়া, ডেটা কমিউনিকেশন দেখলাম। এখন আরেকটা টপিক, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড বা গতি বা হার দেখছি আমরা। এটা কি পরিমাণ গতিতে যাবে, অর্থাৎ কি পরিমাণ বেগে ডেটা স্থানান্তর হবে, সেটা হচ্ছে 2 নাম্বার দেখতেছি আমরা পথ, অর্থাৎ কিভাবে ডেটা যাবে। দেখো পথে আমরা দেখে রেখেছি কি অনেকগুলো ডেটা একসাথে যাবে নাকি একটি ডেটা করে যাবে, সেটা আমরা দেখালাম। এরপরে হচ্ছে দিক, অর্থাৎ ডেটার দিক কিরকম হবে, হ্যাঁ, কোন দিকে ডেটা যাবে সেটা আমরা দেখেছি। তাহলে আমরা দেখলাম যে ডেটা আদান প্রদানের গতি বা হার কি, হ্যাঁ, এখন আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে ডেটা আদান প্রদানের গতি বা হার। তাহলে ডেটা আদান প্রদানের গতি বা হারকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন স্পিড বা বেগ বলতে পারি। ডেটা ট্রান্সমিশন স্পিডে এখানে 3টা ভাগে ভাগ করেছি আমরা। সেটা হচ্ছে এরকম ভাবে কি পরিমাণে বা বেগে ডেটা স্থানান্তর হতে পারে, পথ কোন দিকে যাবে ডেটা, এবং ডেটা দিকগুলো কিরকম হবে, হ্যাঁ, কোন দিকে হবে ডেটাগুলো, সেগুলো আমরা দেখিয়েছি। তাহলে ডেটা আদান প্রদানের যে গতি বা হারকে সেটাকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন স্পিড বা গতি বলা হয়। ওকে, এরপর আমরা দেখছি এরকম ভাবে, যেমন একটা স্পিড মিটার, হ্যাঁ, স্পিড মিটার গাড়ির মধ্যে তোমরা সবাই গাড়ি চড়েছো, গাড়ির মধ্যে দেখেছো যে একটা স্পিড মিটার আছে। এখানে স্পিড মিটারটা এখানে 100 লেখা আছে, 100 দেওয়া আছে, তার মানে গাড়ির গতি স্পিডটা কত হয়েছে। আদান প্রদানের যে গতি বা স্পিডকে বলা হচ্ছে ডেটা আদান প্রদানের গতি বা হার, সে হারকে আমরা দেখছি এখানে। ওকে, আমরা কিন্তু প্রথমে বলেছিলাম আমরা আইসিটি পড়াচ্ছি, অনেকে আসলে অনেকে আসলে ধরতেই পারছো না। আমরা আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 পড়াচ্ছি, যেটা হচ্ছে কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং এর একটা টপিকস, যেটা হচ্ছে টপিকসটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিড। ওকে, ঠিক আছে, আমরা দেখছি, আমরা এখানে একটা স্পিড দেখালাম, স্পিড মিটার দেখালাম। সেই স্পিড মিটার দিয়ে আমরা বুঝছি যেটা আদান প্রদানের গতি, হ্যাঁ, ব্যান্ডউইথ বলা হয় একে, আদান প্রদানের গতি বা ব্যান্ডউইথ। দেখো ব্যান্ডউইথ কাকে বলে সেটা আমরা দেখছি। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। হ্যাঁ, ডেটা প্রতি সেকেন্ডে যে ডেটা ট্রান্সফার হচ্ছে, 1 সেকেন্ডে যেটা ট্রান্সফার হয় সেটা আদান প্রদানের যে গতিটা সেটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথের এখানে ডেটা ট্রান্সফার হয়ে থাকে, তাকে বিপিএস, বিট পার সেকেন্ড বলা হয়। মানে 1 সেকেন্ডে কত বিট আদান প্রদান করা হবে, কত বিট এরকম ভাবে
যাবে সেটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। বিট কি? বিট আমরা জানি বাইনারি ডিজিট 0 এবং 1 কে বিট বলে, একে বি দ্বারা প্রকাশ করা হয়। বাইট কি? বাইট হচ্ছে 8 বিটে 1 বাইট বা একটি ক্যারেক্টার, একে বি দ্বারা প্রকাশ করা হয়, বড় বি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমাদের এমসিকিউর জন্য খুব কাজে লাগবে। এছাড়াও সৃজনশীল আমাদের এগুলো কাজে লাগতে পারে, যে এরকম ভাবে বিট কি 1 মার্কসের জন্য আসতে পারে, যে বিট কি 1 মার্কসের জন্য আসতে পারে, বাইট কি 1 মার্কসের জন্য আসতে পারে, ব্যান্ডউইথ কি। এগুলো ভালো করে একটু দেখতে হবে, তোমাদেরকে ভালো করে দেখবা যে বিট কি, বাইট কি, ব্যান্ডউইথ কি। হ্যাঁ, আমি আরেকবার বলছি, ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, মানে 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। হ্যাঁ, ডেটা ট্রান্সফারের যে গতি বা হার, সেটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। মানে প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বিপিএস বা বিট পার সেকেন্ড বলে। মানে 1 সেকেন্ডে কত ডেটা ট্রান্সফার হবে সেটা শর্ট ফর্ম হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে বিট কি হতে পারে? বিট আমরা জানি, এটা মনে রাখবা, বিট হচ্ছে বাইনারি ডিজিট 0 এবং 1 কে বিট বলা হয়। 0 একটা বিট, 1 একটা বিট, আর এই বিটকে সাধারণত ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বাইট, তোমার মনে হয় কোশ্চেন আসতে পারে, স্যার বিট তো বুঝলাম, বাইট কি? বাইট হচ্ছে এরকম 0 1 নিয়ে 8টি বিটে 1 বাইট হয়, আর এই বাইটের আরেকটা নাম হচ্ছে ক্যারেক্টার, একে বি দ্বারা, বড় হাতের বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ছিল বিট এবং বাইট। হ্যাঁ, বাইটের বাইট বিআইটিই, বাইট যেটা সেটা মানে হচ্ছে কামড়ানো। হ্যাঁ, আমরা কিন্তু ওই বাইট পড়াচ্ছি না, আমরা পড়াচ্ছি বিআইটিই, বাইট। বাইট মানে হচ্ছে 8টি ক্যারেক্টার নিয়ে হয় বাইট। হ্যাঁ, আমরা কিন্তু কামড়ানো পড়াচ্ছি না, বিআইটিই না, আমাদের বাইট বানা হচ্ছে বিওয়াইটিই, বাইট। একে বড় হাতের বি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে 8 বিটে 1 বাইট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এই পর্যন্ত দেখালাম মোটামুটি ভাবে ডেটা কমিউনিকেশনের শ্রেণী বিভাগকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়। কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর হচ্ছে ন্যারো ব্যান্ড, 2 নম্বর হচ্ছে ভয়েস ব্যান্ড, 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। হ্যাঁ, তাহলে ন্যারো ব্যান্ড কি? ন্যারো বাংলাটা হচ্ছে সংকীর্ণ। হ্যাঁ, সংকীর্ণ। তাহলে ন্যারো ব্যান্ডের গতি দেখো 45 বিপিএস থেকে 300 বিপিএস টেলিফোনে ব্যবহৃত হয়। সাধারণত 45 মানে হচ্ছে খুব কম গতি। এই গতিটা আগে ব্যবহৃত হতো টেলিগ্রাফ, টেলিফোনের ব্যবহৃত গতিটা খুব কম। হ্যাঁ, 45 বিপিএস থেকে 300 বিপিএস। এরপর হচ্ছে ভয়েস ব্যান্ড। হ্যাঁ, কমিউনিকেশনের শ্রেণী বিভাগ যদি তোমাকে পড়তে হয়, তাহলে কমিউনিকেশন শ্রেণী বিভাগকে 3 ভাগে ভাগ করা আছে। এটাও সৃজনশীলে 2 মার্কসের জন্য আসতে পারে, যে ডেটা কমিউনিকেশনের গতির শ্রেণী বিভাগ আলোচনা করো। হ্যাঁ, গতির ইংলিশ হচ্ছে স্পিড। ডেটা কমিউনিকেশন স্পিডের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন, একে 3 ভাগে ভাগ করা আছে। 1 নম্বর হচ্ছে ন্যারো, 2 নম্বর হচ্ছে ভয়েস, 3 নম্বর হচ্ছে ব্রডব্যান্ড। মনে থাকবে? তাহলে ন্যারো ব্যান্ড আসো। ন্যারো ব্যান্ডে কি বলছে? 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত ব্যবহার করা হয়, এটাকে ন্যারো ব্যান্ড স্পিড বলে। আর ভয়েস ব্যান্ড কি বলে? 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত। কত থেকে? 1200 থেকে 9600 বিপিএস পর্যন্ত কম্পিউটার থেকে প্রিন্টার বা কার্ড রিডারে ডেটা স্থানান্তর ব্যবহৃত হয়। ব্রডব্যান্ড গতি, যার গতি কমপক্ষে 1 এমবিপিএস, সাইবার লাইন, ডিএসএল, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার, অপটিক্যাল ফাইবার ইত্যাদিতে ব্যবহৃত হয়। এই ছিল গতি, ডেটা কমিউনিকেশন স্পিড বা ডেটা কমিউনিকেশন গতির শ্রেণী বিভাগ। তাহলে আমরা শ্রেণী বিভাগ পেলাম 3টা। 1 নাম্বার পেলাম ন্যারো ব্যান্ড স্পিড, 2 নাম্বার পেলাম ভয়েস ব্যান্ড স্পিড, 3 নাম্বার পেলাম ব্রডব্যান্ড স্পিড। ন্যারো ব্যান্ড 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। এরপর রাখতে হবে ভয়েস ব্যান্ড 1200 বিপিএস থেকে 9600 বিপিএস পর্যন্ত। এরপরে হচ্ছে ব্রডব্যান্ড 1 এমবিপিএস থেকে একটু 1 এমবিপিএস থেকে, আর না আমি তো আর ইয়াটা শুনতে পাচ্ছি না, এটা সেজন্য কি বলতেছি, করিস না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম স্পিড, ডেটা ট্রান্সমিশন স্পিড বা ডেটা কমিউনিকেশন স্পিডের 3 ধরনের। এটা তুমি এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে এবং সৃজনশীল 2 মার্কসের জন্য আসতে পারে। হ্যাঁ, তাহলে ন্যারো ব্যান্ড স্পিড, ভয়েস ব্যান্ড স্পিড, ব্রডব্যান্ড স্পিড। ওকে, মোটামুটি ভাবে আমরা শেষের দিকে চলে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেটা আজকে পড়া ছিল ডেটা কমিউনিকেশন, আমরা 2টা টপিকস নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন, আর একটা হচ্ছে ডেটা কমিউনিকেশন স্পিড। এই 2টা নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই পর্যন্তই থাকবে।
তাহলে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি একটু আজকে যে আমরা পড়াগুলো পড়িয়েছি সেগুলো একটু আমি রিভিউ করে দিচ্ছি তোমাদেরকে। আজকে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করেছি। তোমাদের দুইটা টপিকস আমরা আগেই বলে রাখছি, আমি পড়াচ্ছি কিন্তু আইসিটি দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি। আমি হচ্ছে নাজিরুজ্জামান, নাজির স্যার। দ্বিতীয় অধ্যায় পড়াচ্ছি। দ্বিতীয় অধ্যায়ে আমরা দুইটা টপিকস নিয়ে আলোচনা করেছি। এক নম্বর হচ্ছে ডেটা কমিউনিকেশন, আর একটা আলোচনা করেছি ডেটা কমিউনিকেশন স্পিড। ডেটা কমিউনিকেশনের উপাদান মূলত আমরা যে সামারিটা আমরা দেখতে পাচ্ছি, ডেটা কমিউনিকেশন স্পিডটা হচ্ছে, ডেটা কমিউনিকেশনটা হচ্ছে পাঁচটি উপাদান লাগে। এক নম্বর হচ্ছে সোর্স, দুই নম্বর হচ্ছে এরকম প্রেরক, তিন নম্বর হচ্ছে মাধ্যম, চার নম্বর হচ্ছে প্রাপক, পাঁচ নম্বর হচ্ছে গন্তব্য। এই ছিল সামারিটা। আর এটা ট্রান্সমিশন স্পিড, যেটা গতিটা হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড স্পিড, আর এটা হচ্ছে ভয়েস ব্যান্ড স্পিড, আর এটা হচ্ছে ব্রডব্যান্ড স্পিড। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি মোটামুটি ভাবে। এটা ছিল সামারি। ওকে শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। আজকে এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।